প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের যে রসায়নের তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর 4টা সাবসেকশন করছিলাম, সাবসেকশন 1, 2, 3, 4। এর ভিতর সাবসেকশন 1 এবং 2 আমাদের কমপ্লিট করা হয়ে গেছিল। সাবসেকশন 1 ছিল অনুপরমাণু এই কোর্সে আলাপ, এবং সাবসেকশন 2 তে রয়েছিল যে পরমাণু মডেলগুলো। এখন আমরা আলোচনা করব সাবসেকশন 3 নিয়ে, ইলেকট্রন বিন্যাস। এটার মাধ্যমে তোমাদের আমরা ইলেকট্রন বিন্যাসের যে সাবসেকশন 3 রয়েছে, এই ইলেকট্রন বিন্যাসের এমনভাবে এটার প্যারাসিটামল দিয়ে দেবে তোমরা আর জীবনে ইলেকট্রন বিন্যাসে ভুলবা না। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আচ্ছা, প্রথমত দেখি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমাদের বইতে যেগুলো রয়েছে ওগুলো নিয়ে একটু আলোচনা করি, যে তোমাদের বইতে কিভাবে ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়া রয়েছে। তো ইলেকট্রন বিন্যাস যে পরমাণু শক্তি স্তর রয়েছে এর মাধ্যমে কিছু ইলেকট্রন বিন্যাস করা যায়। দেখো, তো এই ক্ষেত্রে আমাদের যেই পরমাণুগুলো রয়েছে, মনে করো একটা পরমাণু, এই পরমাণুর কিছু শক্তি স্তর থাকে, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। এখন এই শক্তি স্তরগুলোকে আমরা 1, 2, 3 এভাবে করি। এগুলো হচ্ছে এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3। এগুলোকে আমরা এভাবে হিসাব করি যে এটার নাম হচ্ছে কে এস এল, এটা আছে কে এল এম, পরেরটা হচ্ছে এল, এভাবে হিসাব করি। এখন এই যে প্রতিটা শক্তি স্তর রয়েছে, এই প্রতিটা শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে এটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা দেখো, এখানে এই যে প্রথম যে শক্তি স্তর রয়েছে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা একটা সূত্র রয়েছে। এই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এন স্কয়ার। এটার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা দেখো, এটা যেহেতু প্রথম শক্তি স্তর, তাহলে এন এর মান হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে আমাদের থাকবে 2 ইন্টু 1 স্কয়ার, তার মানে হচ্ছে 2। প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকতে পারবে 2টা। আমরা যদি ক্রিপ্টনের ক্ষেত্রে চিন্তা করি, দেখো ক্রিপ্টনের ক্ষেত্রে প্রথম যে শক্তি স্তর রয়েছে, প্রথম শক্তি স্তরে এই 2টা ইলেকট্রন রয়েছে। এরপর আমরা দেখবো যে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে একই কথা হবে, এন এর মান হচ্ছে 2, 2 ইন্টু এন এর মান হচ্ছে 2, তারপর স্কয়ার। তাহলে দেখো 2 ইন্টু 4, তার মানে হচ্ছে 8। এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 8টা ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে ক্রিপ্টনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে দেখো দ্বিতীয় শক্তি স্তরে এখানে 8টা ইলেকট্রন রয়েছে। দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে আমরা তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর আমরা বের করতে পারি। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার 3 স্কয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু 3 3 9, তার মানে হচ্ছে 18টা। তার মানে হচ্ছে পরের শক্তি স্তরে আমাদের 18টা ইলেকট্রন থাকতে পারবে। এটা হচ্ছে যে আমাদের কে শেল, মানে শক্তি স্তর 1, 2, 3, এভাবে আমাদের শক্তি স্তরগুলো ইলেকট্রন কনফিগারেশন মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি যে অরবিটাল। আমরা দেখো এখানে যে শক্তি স্তরগুলো রয়েছে, এখানে আমরা যে শক্তি স্তরগুলো দেখলাম, আচ্ছা দেখো, তো এগুলো দেখো এক একটা শক্তি স্তর, ঠিক আছে। এই শক্তি স্তরগুলোর কিছু উপশক্তি স্তর রয়েছে। এই উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এসপিডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এখন দেখো এস, পি, ডি, এফ এগুলো হচ্ছে শক্তি স্তর। এখানে আমাদের 4টা শক্তি স্তর রয়েছে, ইত্যাদি নাম রয়েছে। এখন দেখো এই শক্তি স্তরকে বলা হবে আমার অরবিটাল। এখন এই প্রতিটা শক্তি স্তরে আমাদের মান বের করা যায়, ঠিক আছে। যে মনে করো যে এস এর মান কত হবে, এটা আমরা নির্ণয় করব। যে দেখো এস এর ক্ষেত্রে মান হচ্ছে 0, পির ক্ষেত্রে মান হচ্ছে 1, বির ক্ষেত্রে মান হচ্ছে 2, এফ এর ক্ষেত্রে মান হচ্ছে 3। এটা আমরা একটু মনে রাখবো। তাহলে দেখো আমাদের যে শক্তি স্তরগুলো রয়েছে এগুলো কিছু উপশক্তি স্তরগুলো রয়েছে। এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় এস, পি, ডি, এফ এই নামগুলোতে আখ্যায়িত করা হয়। এখন এই উপশক্তি স্তরগুলোতে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে আমরা একটু সেটা দেখি। এই উপশক্তি স্তরগুলোতে আমাদের ইলেকট্রন সংখ্যা থাকবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2l প্লাস 1, এই পরিমাণ ইলেকট্রন থাকতে পারবে। এর মানে কি দেখো, আমরা এর আগে শিখে আসছিলাম যে এসপিডিএফ, যেটা এস এর মান হচ্ছে 0, পির মান হচ্ছে 1, বির মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এটা একটু মনে রাখো।
এটা যদি মনে থাকে তাহলে দেখো আমরা এস এর জন্য মানে এস যে অরবিটালটা রয়েছে, তো এই অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা সেটা চিন্তা করব। এস এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, দেখো এস এর ক্ষেত্রে যদি সূত্র বসাই, টু দি পাওয়ার এল এর মান কত, এগুলো হচ্ছে এল, হ্যাঁ এগুলোকে আমরা এল দ্বারা ডটেড করি। আচ্ছা এল এর মান হচ্ছে এস এর ক্ষেত্রে 0, এস এর ক্ষেত্রে আমরা 0 বসাবো, গুণ হচ্ছে যোগ হচ্ছে 1, তাহলে এটার মান কত আসে দেখো, 0 সাথে 2 গুণ করলে কত হয়, 0 সাথে 2 গুণ করলে হয় 0, আর 1 যোগ করলে হয় 1, আর 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। তার মানে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। এখন দেখি আমরা পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, তাহলে একটু বলো। পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 যোগ 1। এখন দেখো 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 দুগুণে 6টা, তাহলে পি অরবিটালে আমাদের ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 6টা পর্যন্ত। এবার দেখো ডি অরবিটালের ক্ষেত্রে কয়টা থাকতে পারবে, 2 ইন্টু টু দি পাওয়ার 2 ইন্টু যোগ 1। আচ্ছা তাহলে দেখো 2 দুগুণে 4, 4 আর 1 5, 5 দুগুণে 10। দেখো তাহলে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 10টা। এটা তোমরা আরেকটু সহজভাবে মনে রাখতে পারো যে আমাদের যে এসপিডিএফ ছিল, আচ্ছা দেখো আমাদের যে এস এর মান 0 ছিল, পির মান 1 ছিল, ডির মান 2 ছিল, এফ এর মান 3 ছিল। এর মানে দেখো যে এখানে এই 0 মানে এখানে একটা ঘর রয়েছে, এখানে দুটা ইলেকট্রন থাকতে পারবে। 1 মানে এখানে হচ্ছে 0 থেকে 1 এভাবে আসবে, 0 থেকে 1, তার মানে এখানে ইলেকট্রন থাকতে পারবে 3টা। আচ্ছা এটা আমরা একটু পরে স্লাইডে দেখি, এই স্লাইডে না দেখে। আচ্ছা দেখো এটা যদি একটু চিন্তা করো, আমাদের যে অরবিটালগুলো রয়েছে, যে এসপিডিএফ যে অরবিটালগুলো ছিল, এদের আবার কিছু আরো কত ধরনের অরবিটাল রয়েছে, যেমন এস এর একটা ক্ষেত্রে রয়েছে, পি এর আরো 3টা অরবিটাল, 3 ধরনের অরবিটাল থাকে। এগুলো যদি আমরা লিখি, দেখো পি এর ক্ষেত্রে আমাদের থাকবে পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এর ক্ষেত্রে আরো 3টা অরবিটাল রয়েছে। এখন পি এর ক্ষেত্রে যে 3টা অরবিটাল রয়েছে আমরা কিভাবে জানবো, আমরা দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে পি এর মান কত পেয়েছিলাম আমরা, পি এর মান পেয়েছিলাম 1, পি এর মান 1। তার মানে কি জানো, পি এর মান 1 মানে হচ্ছে প্লাস মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে, এগুলো আমরা একটু বের করবো এভাবে। তার মানে এখান থেকে দেখো প্লাস 1 0, সরি মাইনাস 1 0 প্লাস 1। আচ্ছা এখানে তার মানে 3টা অরবিটাল রয়েছে, মানে 3টা এরকম শক্তিস্তর রয়েছে। আচ্ছা তো এগুলোতে প্রতিটা ধরনের অরবিটালে, যেমন পি এক্স এ 2টা করে ইলেকট্রন থাকতে পারবে, পি ওয়াই তে 2টা করে ইলেকট্রন থাকতে পারবে, পি জেড এ 2টা করে ইলেকট্রন থাকতে পারবে, এবং প্রতিটা ইলেকট্রন একটা উপর দিকে একটা নিচের দিকে, একটা উপর দিকে একটা নিচের দিকে এভাবে দিক করে থাকে। এগুলো তোমাদের বইতে তো বিস্তারিতভাবে আলাপ নেই, এজন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি এটা। হ্যাঁ, তো ডি অরবিটালের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টা, 5টা উপশক্তি স্তর রয়েছে। হ্যাঁ, ডি অরবিটালের ক্ষেত্রে উপশক্তি স্তরের ক্ষেত্রে আরো 5 ধরনের ইলেকট্রন অরবিটাল রয়েছে, সেটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এবং ডি এক্স স্কয়ার ওয়াই জেড এবং ডি জেড স্কয়ার। এই 5টা আরো 5 ধরনের অরবিটাল রয়েছে, এবং প্রতিটা ধরনের অরবিটালে আমাদের থাকতে পারে 2টা করে ইলেকট্রন। তার মানে ডি অরবিটালে আমাদের 10টা করে ইলেকট্রন থাকতে পারবে, পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 6টা করে, আর এস অরবিটালে দেখো এক ধরনেরই অরবিটাল রয়েছে, তার মানে এখানে ইলেকট্রন থাকতে পারবে 2টা। তার মানে যত পি আছে সেখানে ইলেকট্রন থাকতে পারবে 3টা করে, 6টা করে, এবং এসে থাকতে পারবে 2টা করে, এবং ডিতে থাকতে পারবে 10টা করে। এ পর্যন্ত ক্লিয়ার আশা করি। আচ্ছা এগুলো তোমাদের খুব বিরক্ত লাগলো, আমি আশা করি যে তোমরা একটু ধৈর্য ধরো, এরপর আসতেছে তোমাদের আসল চমক। যেহেতু তোমাদের এটা বোঝানোর কারণ হচ্ছে তোমাদের পরবর্তীতে ইজি হবে বোঝানোর জন্য। আচ্ছা এখন দেখো আমরা কিছু ইলেকট্রন বিন্যাস শিখবো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে এই যে অরবিটালগুলো রয়েছে, এই অরবিটালগুলোর ইলেকট্রনগুলো যে থাকে, যে আমাদের এসপিডিএফ যে ইলেকট্রনগুলো থাকে, তোমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো করো না, এসপিডিএফ কোনটার আগে কোনটা যাবে ইলেকট্রন প্রবেশ করবে, এটা নিয়ে তোমরা খুব ঝামেলা পড়ো। এই ক্ষেত্রে তোমাদের বিরাট বড় একটা অধক্রম দেওয়া আছে, উদক্রম দেওয়া হয়েছে, আবার একটা ত্রিভুজের মতো এরকম করে দেওয়া ছিল, এরকম দেওয়া ছিল, এভাবে 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 তোমরা এই ইয়াটা ক্রমটা নির্ণয় করছিলাম। এখন এই ক্ষেত্রে তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিই,
এরপরে তোমাদের ভুল হবে না এগুলো নিয়ে। দেখো আমাদের অরবিটাল কয়টা রয়েছে? আমাদের অরবিটাল রয়েছে 4টা, এস পি ডি এফ। আচ্ছা, এখন এই 4টা অরবিটালকে আমরা এমনভাবে সাজাবো আমার ইলেকট্রন বিন্যাস ইজি হয়ে যাবে। মনে করো যে এই যে 4টা আলাদা আলাদা অরবিটাল যে রয়েছে, এরা এরা হচ্ছে প্রত্যেকে ডিগবাজি খেয়ে 2বার করে বসবে। একটু বুঝিয়ে বলি। মনে করো এখানে আছে এস, এস কি করবে? এস হচ্ছে 2বার ডিগবাজি খেয়ে বসবে, এস এস, বোঝা গেল? এখন দেখো এরপরে এস এর সাথে আরেকজনকে নেবে, ডিগবাজি যে খাবে এটা উল্টাভাবে খাবে, হ্যাঁ, এস তো একজন, কেউ 2বার দিলে একই হয়। এখন দেখো পরে নেবে এস এর সাথে পি নেবে। কেন পি নেবে? কারণ এস এর সাথে পি আছে, আর এস যেহেতু ডিগবাজি খাওয়া শুরু করছে, পিও এস এর সাথে ডিগবাজি খাওয়া শুরু করবে। কেন জানো? আর হচ্ছে সঙ্গদোষ লোহাবাসে। দেখো পি থেকে শুরু করবে, তাহলে পি এস পি এস, দেখো 2বার করে ডিগবাজি দেখে বসে পড়লো। এরপর সাথে আছে দেখো ডিও, কিন্তু এই ওদের ডিগবাজি খাওয়া দেখে ওরাও ইচ্ছা জাগলো, ডিএরও ইচ্ছা জাগলো যে তোমাদের সাথে আমি একটু ডিগবাজি খাবো, আমাকে সাথে নাও। তো ওকে নিয়ে তাহলে কি করবে? ওরা 3জন মিলে একসাথে ডিগবাজি খাওয়া শুরু করবে। তাহলে এটা কিভাবে হয়? মনে করো যে এখানে ডি রয়েছে, পি এস 2বার করে বসবে, ডি পি এস, এটা করা হলো। এরপর দেখো এখানে এফটা তো আর ভালো থাকবে না, হ্যাঁ, কারণ এফটা তো এদের সাথেই আছে, যেহেতু সঙ্গদোষে লোহাবাসে, তাহলে এফটাও থাকার কোনো কথা না। এখন কি করবে না, 4জন মিলে সবাই ডিগবাজি করা শুরু করে দেবে। এখানে আছে এফ ডি পি এস, আমি আরেকবার লিখি, এফ ডি পি এস। এখন দেখো আমাদের অরবিটালগুলো সাজানো হয়ে গেছে। এখন নাম্বারগুলো দরকার, হ্যাঁ, 1s2 2s2 2p6 এগুলো এভাবে ইলেকট্রন বিন্যাস করছে না, এখন নাম্বার কোনটা দিব এটা একটু চিন্তা করো। মনে করো যে আচ্ছা দেখো এস এর নাম্বার কত? 0, ঠিক আছে। এস কয় নাম্বার রয়েছে? 1 নম্বরে রয়েছে। এস রয়েছে 1 নম্বরে, পি রয়েছে 2 নম্বরে, ডি রয়েছে 3 নম্বরে, আর এফ রয়েছে 4 নম্বরে। এখন এটা একটু মনে রাখো সিকোয়েন্সটা, তাহলে আমরা 1 থেকে গণনা শুরু করবো, তাহলে হয়ে যাবে। আরেকটা কালার নেই তোমাদের ইজির জন্য। তাহলে এস আমরা 1 থেকে কাউন্টিং শুরু করবো, 1s 2s, শুধু গনে গনে দিয়ে যাবো এস কয়টা আছে, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8। এখন চিন্তা করতেছো ভাইয়া করতে আসছি ইলেকট্রন বিন্যাস, কি একদিন শেখাচ্ছেন? একটু একটু দাঁড়াও, দেখবা এটা চমৎকার একটা জিনিস পাবা। এখন দেখো আমাদের পি এর ক্ষেত্রে, হ্যাঁ, আমি আরেকটা কালার নেই। পি এর ক্ষেত্রে দেখো পি কত থেকে শুরু হয়েছে? 2 থেকে, তার মানে 2 থেকে আমরা কাউন্ট করা শুরু করবো। দেখো প্রথমে আছে পি একটা, তাহলে আমরা 2 ধরলাম, 2, পরে পিটা হবে 3, এর পরে পিটা হবে 4, এর পরের পিটা হবে 5, এর পরের পিটা হচ্ছে 6, এর পরের পিটা হচ্ছে 7। পি পর্যন্ত কমপ্লিট হলো। এখন আমরা আরেকটা কালার নেই। আচ্ছা এবার দেখো আমরা ডি কয় নাম্বার আছে? 3 নম্বরে, তাই না? তাহলে 3 থেকে শুরু করব। ডি কোথায় আছে? এখান থেকে ডি শুরু, তাহলে 3d 4d 5d, আর কোথায় আছে? 6d, আর লাস্টে আমার কি আছে? 4f। তাহলে এটাকে আমরা কত ধরতে পারি? 4 থেকে। তাহলে এফ কোথায় আছে একটু খোঁজো, এই যে এখান থেকে। তাহলে আমাদের 4f, আর এফ এখানে একটা আছে 5f। বাস, তোমার 1 থেকে সবগুলো ক্লিয়ার। মনে করো যে কত আর লাগবে ইলেকট্রন বিন্যাস, কত লাগবে ইলেকট্রন বিন্যাস, দেখো কত লাগবে ইলেকট্রন বিন্যাস, সব তোমার পেয়ে গেছো। আশা করি ইলেকট্রন বিন্যাস এটা দিয়ে তোমাদের যে পর্যায়সারণী যতগুলো আছে 118টা মূলে ইলেকট্রন বিন্যাস তোমরা করে ফেলতে পারবা। তোমরা শুধু এভাবে বসায় দাও। আর তোমরা চাইলে যে আমাদের এত লাগে না আসলে, তোমাদের এসএসসি লেভেলে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস লাগে 30 পর্যন্ত। তার মানে হচ্ছে তোমাদের 3D পর্যন্ত করলেই তোমাদের জন্য যথেষ্ট। এই 3D পর্যন্ত, 3D 4S পর্যন্ত গেলেই তোমাদের কাজ শেষ। মানে 30 পর্যন্ত গেলি, এই পর্যন্ত গেলেই তোমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য যথেষ্ট। আর এগুলো হচ্ছে তোমাদের আলট্রা প্রো রয়েছে তোমাদের জন্য আর কি। এটা তোমরা চাইলে একদম সবগুলো ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। চলো আমরা একটা উদাহরণ দেখি। মনে করো যে আমরা কার ইলেকট্রন বিন্যাস করতে পারি একটু বলো তো। ক্রোমিয়াম ধরবা প্রথমেই,
আচ্ছা, ওটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, আমি একটু পরে দেখাচ্ছি। আমি অন্য একটা সুন্দর একটা ইলেকট্রন বিন্যাস নেই। মনে করো যে আমরা ক্রোমিয়াম না নিয়ে হ্যাঁ স্ক্যান্ডিয়াম নিতে পারি। মনে করো স্ক্যান্ডিয়াম নিলাম, স্ক্যান্ডিয়াম কত 21। এখন দেখো আমরা এটার ভিতরে করে দিই, হ্যাঁ আর নতুন করে আর না দিই, এটার ভিতরে করে দিই, এটার ভিতরে করে দিই স্ক্যান্ডিয়াম। এখন দেখো স্ক্যান্ডিয়াম কত 21। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যেহেতু অরবিটাল গুলো এবার সাজানো হয়ে গেছে, গনে গনে শুধু এই না 21টা ইলেকট্রন দিব। ঠিক আছে, আমরা জানি, আমরা আগে শিখে আসছি, কিন্তু এই জন্যই তোমাদের শিখাইছি যে কোনটা কয়টা ইলেকট্রন থাকতে পারে। মনে আছে যে গনে গনে শিখেলাম কোনটা কয়টা থাকতে পারে, এটা এখানে কাজে লাগবে। দেখো এস এর উপরে ইলেকট্রন কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 2টা, দিলাম 2। এখানেও এস থাকতে পারে কয়টা, 2টা, দিলাম 2। এখানে পি সর্বোচ্চ থাকতে পারে কয়টা, 6টা, দিলাম 6। এস এর সর্বোচ্চ কয়টা, 2টা। পিটা সর্বোচ্চ কয়টা, 6টা। এখন দেখো 4s এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে, এস এস এ 2টা। একটু গোনাগুনি করি দেখি আসলে কত হয়েছে, কত 2 2 4 10 10, আর এখানে হয়ে গেছে কত 18। 18 অলরেডি হয়ে গেছে, আমাদের হাতে লাগে 3, তাহলে এখানে আরো 2টা দেই না, কত 20টা হয়ে গেল। আর একটা কোথা দেবো, বাস আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। ইলেকট্রন বিন্যাস কি ইজি, ইলেকট্রন বিন্যাস কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? তোমার কে কত দিবা, তোমার বই যত বড় মোল দেখ সব তুমি করে ফেলতে পারবা, শুধু গনে গনে ইলেকট্রন গুলো এদের মাথায় চড়াই দিবা, তাহলেই কাজ শেষ। তোমাকে গুনতে হবে না যে আসলে কোনটার মান বেশি কোনটার মান কম, তোমাদের এত কিছু চিন্তা নেই। তোমাদের ইলেকট্রন বিন্যাস যেটা দেখ, তোমরা শুধু এটা হিসাব করবা যে কোনটার ভিতর সর্বোচ্চ কয়টা যেতে পারে। এই যে এখানে এস এর 2টা দিতে পারে, দিতে মানে সর্বোচ্চ 10টা পর্যন্ত দিতে পারবো, তাই না? আমরা জিঙ্কেরটা দেখি, হ্যাঁ স্ক্যান্ডিয়াম তো দেখলাম, মনে করো জিঙ্ক দেখবো, জিঙ্কের কত 30। এখন এই 30টা ইলেকট্রন এদের মাথায় চড়াই দিলে তো হয়ে যায়, তাই না? এ পর্যন্ত কয়টা ছিল, এ পর্যন্ত 20টা হয়ে গেছে, আর এখান থেকে 21টা, ডির মাথায় কয়টা দেওয়া যাবে সর্বোচ্চ, তো 10টা দিয়ে দেই, শেষ ইলেকট্রন বিন্যাস। ঝামেলা আছে ইলেকট্রন বিন্যাস নিয়ে, কোনো কোনো ঝামেলা নাই। এখন ঝামেলা যেটা নিয়ে যেটা করে সেটা হচ্ছে ব্যতিক্রমী কিছু ইলেকট্রন বিন্যাস আছে, ওটা কেন হয় আমরা একটু দেখবো। এটা পরের স্লাইডে দেখি। এই পর্যন্ত আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে করার কোনো ঝামেলা নাই। ইলেকট্রন বিন্যাস এখন তোমাকে 1 থেকে 20 পর্যন্ত দেখ, আর পর্যায় শূন্য 118 পর্যন্ত মূলে দিক, যেটা দেখ তোমার পারবা। আসলে এত দূরও যাওয়া লাগে না, তুমি যদি 4 পর্যন্ত আসো তোমার মোল সব শেষ হয়ে যাবে, মানে অত দূরও যাওয়া লাগবে না, ঠিক আছে? তার মানে ভবিষ্যতে আরো আরো কতগুলো আবিষ্কার হলে সেটাও ইলেকট্রন বিন্যাস নিয়ে পারবা। তো 4 পর্যন্ত আসলে আমাদের সব ক্লিয়ার হয়ে যায়। দেখো এই পর্যন্ত আসতে না আসতে আমাদের 30টা শেষ, এই পর্যন্ত গেলে আরো কতগুলো শেষ হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন বিন্যাস আর কোনো ঝামেলা নেই, প্যারামুক্ত না? তাহলে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্যারাসিটামল, প্যারামুক্ত। এখন আমরা ব্যতিক্রমী কিছু ইলেকট্রন বিন্যাস দেখি। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে আর কি, এখানে নিয়ম কানুন লেখা আছে। প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে, এরপর পরে ক্রমানুসারে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, এই জিনিসটা একটু তোমাদের একটু ধারণা দেওয়া উচিত মনে করি। আচ্ছা, সর্বনিম্ন শক্তি স্তর এবং সর্বোচ্চ শক্তি স্তর মানে এটা মানে কি, অরবিটালের মানে কি, সর্বোচ্চ সর্বনিম্ন অরবিটালের মানেটা একটু তোমাদের একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, সর্বনিম্ন এবং সর্বোচ্চ শক্তির অরবিটাল। এখন দেখো অরবিটালের শক্তি নির্ভর করে কিসের উপরে, অরবিটালের শক্তিটা নির্ভর করে n প্লাস n এর উপরে, n প্লাস n এটার উপরে নির্ভর করে অরবিটালের শক্তি। এখন কোনো একটা স্তরে শক্তি কত সেটা আমরা কিভাবে বের করব? মনে করো যে আমাদের 3D আছে, এই 3D আর আছে কত 4s, এ একটা কাহিনী আছে, একটু লক্ষ্য করো। 3D এবং 4s আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম ওই সময় আমরা দেখছিলাম যে এই 3Dর আগে 4s কিন্তু ঢুকে গেল ইলেকট্রন বিন্যাসটা। আমরা যে ওই যে ডিগবাজির নিয়মটা দেখলাম না ইলেকট্রন বিন্যাসের প্যারাসিটামলে, ওখানে দেখলাম যে 4s এর আগে 3Dতে মানে 3Dর আগে 4s ইলেকট্রন বিন্যাসটা ঢুকে গেলাম। একটু সর্টেড করে লিখি। মনে করো আগে 4s এ ঢুকছিল, হ্যাঁ এরকম হয়েছিল 4s 2 তারপর 3D 10 এরকম এরকম হয়েছিল, মনে আছে? মনে কি আছে যে এটা কেন ঘটছিল, যে আগে কেন 4s এ ঢুকলো আগে কেন 3D তে গেল না? এর কারণ হচ্ছে যে এদের শক্তি। এখন দেখো 4s এর শক্তি কত হবে সেটা আমরা নির্ণয় করবো। এই শক্তি কিভাবে নির্ণয় করতে পারি, n প্লাস l এর উপরে। এখন দেখো 4s এর শক্তিটা আমরা একটু নির্ণয় করি। 4s এর শক্তি কত, n এর মান 4 প্লাস s এর মান কত, s এর মান কত
শূন্য শূন্য, কারণ আমরা পড়ছিলাম দেখছিলাম এস এর মান শূন্য, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, ওইটা এজন্য এগুলো পড়াইছি। হ্যাঁ, কোনো কিছু ফালা না, তাহলে দিলাম শূন্য, তাহলে সমান সমান কত হয় 4। এক্ষেত্রে দেখো কত হয়েছে, ডি এর মান 3 এর মান তো 3 না, এন এর মান 3, আর ডি এর মান হচ্ছে 0 1 2 2, ডি এর মান হচ্ছে 2, তাহলে কত হয় 5। এখন দেখো শক্তি কার বেশি কার কম, 4s এর শক্তি বেশি নাকি 3d শক্তি বেশি? 3d শক্তি বেশি। আর আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে অরবিটাল ইলেকট্রনটা ঢুকবে। প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা ঢুকবে। তাহলে চিন্তা করো, তাহলে এই দুটার ভিতর শক্তি নিম্ন কার? 4s এর, এই জন্য আগে 4s এ ঢুকছিল, পরে 3d তে ঢুকছিল। এবার এবার ক্লিয়ার? হ্যাঁ, 3d 3d এর আগে ইউজ করে পি ইউজ করা হয়ে গেছে। হ্যাঁ, পি ইউজ করা হয়ে গেছে। আমি যদি একটু এটা একটা করে দেখাই তাহলে বুঝবা। আমি এটা ক্লিন করে দিলাম। আচ্ছা দেখো, এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করা আছে। হ্যাঁ, তো পটাশিয়ামটা আমি একটু করি। কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6। পটাশিয়াম কত? পটাশিয়াম 19, তাই না? তাহলে এই পর্যন্ত কত হলো? এ পর্যন্ত হচ্ছে 18 হলো। হ্যাঁ, এ পর্যন্ত 18 লাগে কত? আর একটা লাগে, তো একটা যাবে আমাদের 4s এ, আগে যাবে 4s1, তারপরে এখানে আমাদের 3d তে যাইতো যদি লাগতো। তাহলে এখানে চিন্তা করো, এই 3p কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, 3p এখানেই শেষ, মানে এই পর্যন্ত 3p6 ফুলফিল হয়ে গেছে। এরপর আমরা 4s এ আসলাম, এবার 3d তে আসলাম। আমাদের কিন্তু এই পর্যন্ত এই 3d পর্যন্ত কিন্তু 1 থেকে 30 এর কারবার শেষ হয়ে যায়। এই পর্যন্ত জানলে ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলাই নেই। এখন দেখো, এবার যদি আমরা স্ক্যান্ডিয়ামের ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হবে? ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে মানে এই 2 এর জায়গায় কি হয়ে যাবে? 2 এর জায়গায় হয়ে যাবে 1 এর জায়গায় হয়ে যাবে 2, ক্যালসিয়াম হয়ে গেল। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হবে? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে একটা 1 যোগ হবে। টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে? এখানে 2 যোগ হবে। এই তো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস নিয়ে কিসের এত ভয়? আমি দেখেছি যারা ইন্টার পরে তারাও ইলেকট্রন বিন্যাস নিয়ে খুব প্যারায় আছে। এটা কিসের প্যারা? ইলেকট্রন বিন্যাস খুবই ইজি। আজকের পর থেকে আশা করি কেউ ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো প্যারা পড়বে না। এখন দেখো কিছু ব্যতিক্রমী যে নিয়মগুলো রয়েছে, ব্যতিক্রমী নিয়মগুলো আমরা দেখবো। এখন তোমাদের একটু বলে রাখি যে আমাদের যে ইয়াটা রয়েছে, তোমাদের ওই যে প্রথমে মনে আছে একটু হিবিজিবি দেখালাম, একটু তোমাদের আবার একটু ব্যাক করি। ওটা যে তোমাদের দেখাইছে, তোমরা তো বললা যে এটা ভাই কি দেখালো, এটা হিবিজিবি এই জিনিসটা আমাদের বইতেও নাই। এটা দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটু বলি। এখন দেখো এখানে যে অরবিটাল গুলো রয়েছে না, এই 3D, এখানে কয়টা? 5 ধরনের অরবিটাল রয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, তো 5টা আর কি ইয়া রয়েছে। আচ্ছা এখন দেখো, এই যে 3D অরবিটাল, এরা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়ী। সরি, এই যে 3D তে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি? 10টা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমাদের বইতে সুন্দর মতো করে লেখা আছে যে 3D অরবিটালে সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বেশি সুস্থিতিশীল অর্জন করে বা সবচেয়ে বেশি স্থায়ী হয়। এখন অর্ধপূর্ণ বলতে তোমরা 5 লিখতা এবং পূর্ণ মানে 10 লিখতা। এখন কেন 10 হলো, কেন 5 হলো, কখন কি প্রশ্ন আসছে? না। এখন দেখো এটা যদি আমরা একটু জুম করে এখানে আঁকাই, তাহলে দেখো কি হয়। এরকম তো ছিল না, এগুলো এরকম ছিল। এখন দেখো অর্ধপূর্ণ হলে কি হইতো? অর্ধপূর্ণ হলে সবগুলো ইলেকট্রন এদিকে একটা একটা করে যেত। দেখো এটা হচ্ছে অর্ধপূর্ণ। এখানে দেখো কয়টা ইলেকট্রন? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে এই 3D অরবিটালটা, এই 3D অরবিটালটা যে 5টা যে কক্ষপথ রয়েছে, যে 5টা কক্ষ রয়েছে, এই 5টা কক্ষই একটা একটা করে সবাই সুন্দর মতো আছে। হ্যাঁ, এই অবস্থায় এই 3D 5 ও সুস্থিতিশীল থাকে। আরেকটা অবস্থা তৈরি হতে পারে, সেটা হচ্ছে এর ভিতর আমি যদি পূর্ণ করে দিই, মানে আরো 5টা ইলেকট্রন দিয়ে দিই,
আরো 5টা ইলেকট্রন দিয়ে দিই, কয়টা হলো? 10টা, মানে একদম ফুলফিল, পূর্ণ, হ্যাঁ, কোনো ঝামেলা নাই। তাহলে এই ক্ষেত্রে হবে সম্পূর্ণ পূর্ণ, এই ক্ষেত্রে হবে সম্পূর্ণ পূর্ণ। তো অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি সুস্থিতিশীল। আসল কারণটা হচ্ছে এটা, কিন্তু এসব জিনিস তোমাদের বইতে নাই। তোমাদের বইতে বলা আছে যে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সবচেয়ে বেশি স্থায়ী। অর্ধপূর্ণ মানে হচ্ছে 3D5, পূর্ণ মানে হচ্ছে 3D10। আসলে 3D5 আর 10 এখান থেকে আসছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? এরপর থেকে ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো ঝামেলা পড়বা? চলো আসো এবার কিছু ব্যতিক্রমী নিয়ম টর্ম দেখি আমরা। আচ্ছা, এই জায়গায় করে দেবো নাকি, না ওই জায়গায় যাবো ওই স্লাইডটায়? আচ্ছা চলে যাই, যেহেতু এই স্লাইডটা নিয়েছি, এটা একটা কিছু কাজকর্ম করি। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস একটু কান খুলে মনে রাখো। তোমরা যদি ক্রোমিয়ামটা আর কপারটা, এই দুইটা যদি মূল তোমরা শিখো, এই যে ক্রোমিয়াম আর হচ্ছে কপার। ক্রোমিয়ামের কত? 24, কপার কত? 29। এই দুইটা যদি ইলেকট্রন বিন্যাস তোমরা যদি শিখে রাখো, তোমাদের এই এসএসসি লেভেল তো কমপ্লিট, ইন্টারও কমপ্লিট। এই দুইটাই আসে পরীক্ষায়, দুইটাই আসে, বলে যে এটার কেন ব্যতিক্রম, এটা কেন ব্যতিক্রম। আচ্ছা, এটা ইলেকট্রন বিন্যাসটা আমি একটু করি। আচ্ছা, অন্য একটা কালার নেই, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এটা কত? 14 না? 3d আর 4s, আমি এটা একটু এভাবে রাখি, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কত হলো বলো তো? 18। 18তে কে আছে? আর্গন। আমাদের যে নিষ্ক্রিয় মৌলটা থাকে, গ্যাসটা থাকে আর্গন। এই আর্গনের মাথায় রাখবা। এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা এক টানে লিখে ফেলবা, ঠিক আছে? এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা এক টানে লিখবা, কোনো হিসাব নিকাশ ছাড়া। কারণ আর্গন কত? 18। তোমার যদি ক্রোমিয়াম করতে হয় 18 পর্যন্ত অবশ্যই করতে হবে, আর্গন 18 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কোনো হিসাব নিকাশ ছাড়া করে ফেলবা, এরপর আসবে হিসাবের দিকে। এখন দেখো 3d আর 4s কোনটার ভিতরে কয়টা যাবে? আমরা জানি যে প্রথমে যাবে 4s এ। 4s এ গেলে কত হয়? 2 2 থাকার কথা। এবং 3d তে দেখো আর্গন 18 আর 2 কত? 20। আর থাকে আমাদের 4, 4 এখানে বসার কথা ছিল। এই পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, সবাই ঠিকঠাক মতো আছে। কিন্তু ঝামেলাটা আমরা দেখি কি জানো? ঝামেলাটা আমরা দেখি এখানে। এখানে দেখো, এই যে আমরা যে শিখে আসলাম, এই যে 3d অরবিটালটা, এ অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল, তাই না? অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল, মনে আছে? এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায়, তো অর্ধপূর্ণ কততে হয়? 3d5 এ অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল। এখন ওরা চাচ্ছে যে একটু সুস্থিতি অর্জন করতে, এজন্য ও কি করবে জানো? ও হচ্ছে ওর থেকে একটা ইলেকট্রন কেড়ে নিয়ে যাবে। মানে কিরকমের স্বার্থপর, নিজে সুস্থিত থাকার জন্য ওর থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে। আসলে সামগ্রিকভাবে নিজেই মানে ক্রোমিয়ামটা সুস্থিত থাকতে যাচ্ছে। আচ্ছা দেখো, এই তাহলে এখানে যদি একটা ইলেকট্রন মাইনাস হয়ে যায়, এখানে একটা ইলেকট্রন প্লাস হবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আমি যদি একটু মুছে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? দেখো, আমাদের কি ছিল? 4s এর থেকে একটা বিয়োগ করে দিছি, তার মানে এখানে থাকবে একটা, আর এখানে একটা যোগ হয়ে হবে কত? 5। এই যে এতটুক জায়গাটা, এটাই হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা কি বলা হয় তোমাদের ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম নিয়ম। তো ব্যতিক্রম নিয়মটা কোথা থেকে আসলো? এখান থেকে আসলো, কারণ হচ্ছে অর্ধপূর্ণ থাকতে চাচ্ছে। আবার দেখো আরেকটা ক্ষেত্রে হয়, এটাও সেম। তুমি যদি একটু দেখো, উপরের কপারটা রাখবো না কেটে দেবো? আচ্ছা, আমি একটু কালার নেই, হ্যাঁ, এটা একটু একটু থাক। আচ্ছা দেখো, কপারের ক্ষেত্রে আমরা কি জানি যে আর্গন পর্যন্ত একটা নাম, কোনো ঝামেলা নাই। তাহলে এই পর্যন্ত আমি কষ্ট করে লিখি না, আমি আর্গন লিখে দিই, আর্গনটা লিখে দিই, ঝামেলা আছে? আর্গন পর্যন্ত কত? 18। এরপর 18 পর থেকে আমরা গুনবো, 18 পর কি থাকে? এটা থাকে 3d4s। এটা একটু করে দিই, 18 তারপর হচ্ছে 3d4s, এই জিনিসটা থাকে। এখন দেখো কপার কত? কপার কপার হচ্ছে 29 না?
আচ্ছা দেখো, এটা তো 18, এ পর্যন্ত 18 জানি। এখন কপার 29, আমাদের লাগবে আরো কি কি লাগবে দেখো। এখানে আমাদের দেখো এই হচ্ছে 2টা দেই, আর এখানে থাকবে 10টা, আচ্ছা 9টা। এ পর্যন্ত দেখো, এখন কি 29টা হয়েছে? 18 আর 9 যোগ করলে কত হয়? 27। 27 আর 2 কত? 29। কত সুন্দর না? এটাকে আর্গন ডিসি দেখে কি ঝামেলা হচ্ছে তোমার কাছে? কারণ আর্গন পর্যন্ত তো আমরা জানি এটা বসবে একদম। এটাকে কপি, এখানে পাস্ট, কপি পাস্ট করে বসাই দেবো। এই জন্য আমি শর্টকাটে আর্গন লিখে ফেলছি। এই মাঝে মাঝে এরকম করে তোমাদের বইতে, এই আর্গন লিখে দেয় বড় 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 এর ক্ষেত্রে দেখবা। এখন দেখো এই 3D9 এবং 4s2, এখন দেখো এই 3D9 আছে, আর ও চাচ্ছে কি পূর্ণ হতে, তার মানে কি ওখানে আরো 5টা ইলেকট্রন নিতে চাচ্ছে। এখন দেখো এখানে একটা খালি আছে তাই না, আর এখানে দেখো এখানে 4s এ 2টা ছিল, 4s এ 2টা ছিল, এখান থেকে ওই একটা এখান থেকে টেনে এখানে ঢুকে দিবে, ঠিক আছে? ও এসে এভাবে হলো। এবার দেখো যেহেতু ওর থেকে একটা নিয়ে গেল, তখন কি হয়ে যাবে বলতো সিনারিটা? এখানে হয়ে যাবে 10 গুড, এখানে হয়ে যাবে 1। এই হচ্ছে কাহিনী। তো দেখো যে এই কপারের ক্ষেত্রে আমাদের হবে 3D10 4s1, এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের হবে 3D5 4s1। এই যে আমার ছোট স্টুডেন্ট আসো,